This is a living fort. এখানে এখনো প্রায় 4000-এর বেশি মানুষ বসবাস করেন। So now look at that balcony. That balcony is called रणभेरी खिड़की. पुराने टाइम में जब भी कोई वॉर होता था उससे पहले सोल्जर आके यहाँ से विगल बजा के सबको अलर्ट किया करता था। हम लोग पटवा की हवेली का आ चुके हैं और अंदर में म्यूजियम देखने जा रहे हैं जिसका नाम है कोठारी पटवा हवेली। টেন্টগুলো অনেকটা বড়, সামনে এখানে বেশ একটা সুন্দর বসবার জায়গা। মারাত্মক মারাত্মক জিনিস। আবার উল্টো দিক থেকে মাঝে মাঝে গাড়ি চলে আসছে। রুদ্ধশ্বাস রাজস্থান, বাবা এটা রুদ্ধশ্বাসের 5 মিনিটের জার্নি হলো, আর আমি ওনাদের যত বলছি ভাই আস্তে চালা এই শুনছেন। আর এই দেখুন এই উঠে চড়ে কিছু মানুষ যাচ্ছেন। গুড মর্নিং এভরিবডি। আজকে জয়সলমেরের দ্বিতীয় দিন। গাজী হোটেলের এই রুফটপ এরিয়াতে এসেছি আমরা ব্রেকফাস্ট অ্যাভেল করতে। আমাদের যে রুম প্ল্যান ছিল তার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনারটা ধরা ছিল। কাল ডিনার ভালোই খেয়েছি, কালকে ক্লান্ত ছিলাম আর আলাদা করে দেখাবার সুযোগ হয়নি। ব্রেকফাস্ট এখানে খুব ইলাবোরেট যদিও কিছু নয়, একটা ওনারা মেনু আমাদের দিলেন, তার মধ্যে থেকে বেছে নিতে বললেন। আমি যেটা আলুর পরোটা নিয়েছি, কেউ চাইলে ব্রেড বাটার জ্যাম নিতে পারে, মশালা অমলেট, টি, কফি এই জাতীয় আর কি, বেসিক যেরকম হয়ে থাকে একটা সাধারণ মানের হোটেলে। আমাদের সেটাই এনাফ। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সকাল 9:30। আপনারা যারা এই সিরিজের প্রথম ভিডিওটি দেখেননি তাদের জন্য আবারও আমাদের হোটেলের রুফটপ থেকে জয়সলমের সিটির ভিউ আর সোনার কেল্লার ভিউটা আরেকবার দেখিয়ে রাখছি। দুর্দান্ত এই হোটেলটি, এত ভালো একটি হোটেল, মানে ইন টার্মস অফ ইটস বাজেট, মানে আপনাদের বিশ্বাসই হবে না এক এক সময় এত কম রেটে অনলাইনে পাওয়া যায়। আপনারা নিজেরাই চেক করে নিতে পারেন। লোকেশনও খুব ভালো, সার্ভিস ভালো, খাওয়া দাওয়া ডিসেন্ট এবং রেটটা ভীষণ ভীষণ পকেট ফ্রেন্ডলি। সোনার কেল্লার ব্যাকড্রপেই বাকি কথা হোক। সকালের দিকটা বেশ গরম, মানে 10টা-11টার পর থেকে গরম বেড়ে যাচ্ছে, মানে সেজন্যই ভেবেছিলাম যদি 9টার মধ্যে বেরিয়ে কেল্লার বেশিরভাগ অংশ দেখে নেওয়া যায়। 1156 সালে নির্মিত এই কেল্লা এখনো বাঙালির কাছে নস্টালজিয়া, কারণ একটাই, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমাটি। সেখানে এই কেল্লাটিকে নিয়ে এত রকম জিনিস দেখানো হয়েছে যে আপনি ফ্যাসিনেটেড না হয়ে পারবেন না। ভিতরে জায়েন্ট টেম্পল থেকে শুরু করে লোকজনের আবাস, অনেক কিছু আছে, ভালো ভালো রেস্তোরাঁ আছে, হোটেল আছে, ক্যাফেটেরিয়া আছে। ঘুরে দেখতে ঘন্টা 3 সময় তো লেগেই যায়, এবং যারা গাইড নিয়ে ঘুরবেন সময়টা আরো বেশি লাগতে পারে। এর পাশেই একটা মার্চেন্ট হাভেলি আছে, 18th সেঞ্চুরিতে বানানো। এই ফোর্ট থেকে ধরুন 500 মিটার দূরে পাটমুখী হাভেলি বলে, সেটাও অনেক মানুষ দেখে থাকে। তো এই হচ্ছে প্ল্যান। এবার মজা হচ্ছে আমরা যে আজকে ডেজার্টে থাকবো স্যামসান ডিউন্সের দিকে, সেটা এখান থেকে গাড়িতেও 40 মিনিট, কিলোমিটারের দূরত্ব ওই 38-40 কিলোমিটার মতো। আর ওই রাস্তাতেই কুলধারাটা পড়ে, তাই অনেক মানুষ দেখে নিয়ে থাকে। এদিকটা খেয়াল করলে বুঝতে পারবেন, মানে আমরা ওই দিক থেকেই কিন্তু শহরের দিকে এসছিলাম। এয়ারফোর্স ক্যাম্প, এয়ারপোর্ট সব ওই দিক করি। ওখানে দেখুন প্রচুর উইন্ড মিল আছে, মানে আমরা এয়ারপোর্টটা থেকে যখন বেরোলাম তখনও চোখে পড়ছিল। আজকের এই পর্বটিতে অনেক কিছু দেখানোর আছে, আর আমার কাছে এই রাজস্থান ট্রিপের সব থেকে বড় যেটা হাইলাইট পয়েন্ট ভেবে এসেছিলাম সেটা হচ্ছে এই ডেজার্ট ক্যাম্পে নাইট স্টে। আমার কাছে এই জীবনে প্রথম মরুভূমি দেখা এবং সেখানে থাকবার সুযোগ, মানে এটা একেবারেই ফার্স্ট টাইম ইন আ লাইফ এক্সপিরিয়েন্স আমার কাছে। গুড মর্নিং তৃষা। তৃষা সেজেগুজে রেডি ট্র্যাডিশনাল ড্রেসে কেল্লায় যাবে বলে, আর আমাদের এই ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে দই আলুর পরোটা, আর তৃষা বোধহয় আমি শুধু মশলা অমলেট খেয়েছিলাম, আর ব্রেডও দিয়ে দিয়েছে। মশলা অমলেট আর ব্রেড দিয়েছে। আর এই জায়গাগুলো খুব সুন্দর, বল, কোজি সিট আউট এরিয়া। এখানে বসলে কিন্তু রোদটাও লাগছে না। আমরা কালকে অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি। খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটি। গাড়িতে বসে রওনা হলাম, ঘড়িতে বাজে সকাল 10টা। প্রথম গন্তব্য সোনার কেল্লা। গাড়ি কিন্তু গোটা একদম কি বলবো ফোর্টের সামনে অবধি যাবে না, আমাদের একটি জায়গায় উনি নামিয়ে দেবেন, তারপর কিছুটা অটো করে দরকার হলে ঘুরে দেখতে হতে পারে। যারা পায়ে হেঁটে দেখতে চান সেটাই সব থেকে বোধহয় ইজিয়েস্ট ওয়ে। খুব দূরও কিছু নয়, আমাদের হোটেল থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই কেল্লা। আর আমরা ঘুরছি এই ইনোভা ক্রিস্টা গাড়িতে কিষানজির সাথে। কিষানজি, গুড মর্নিং। कैसे हैं सर?
কিষান জি আমাদের সব ঘুরিয়ে দেখাবে, আমাদের গোটা ট্রিপে উনিই থাকবেন। আর গাড়িটা ভীষণ কমফোর্টেবল, মানে এত স্পেশিয়াস, কি বলিস তৃষা? খুব খুব ভালো কন্ডিশনে। আমাদের পিছনে দেখুন লাগেজ রাখবার পরেও মানে 4 জন বড় মানুষ হেসে খেলে যেতে পারে আইডিয়ালি। মাঝখানের ওই মানে এক্স্যাক্টলি ওই, হ্যাঁ এটা খুব সুবিধা হচ্ছে। হ্যাঁ স্প্লিট সিট হলে একটু ঝামেলা থাকে, বাট সব দিকেই ভালো। আর এই দেখুন কথা বলতে বলতে বাঁদিকে আমরা আবার কেল্লা দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি আমাদের এই বাজার এরিয়াটা ছেড়ে দিল। আমাদের সঙ্গে একজন গাইড যাবেন, উনি আমাদের গোটাটা ঘুরিয়ে দেখাবেন। শুরু করা যাচ্ছে। মোটামুটি উনি বললেন এস্টিমেটেড ঘন্টা 2 নিতে পারে। দেখি কটায় কি শেষ হয়। আমরা এই প্রথম পা দিতে চলেছি সোনার কেল্লায়। জি, इट्स अ लिविंग फोर्ट ऑफ द इंडिया, चित्तौड़गढ़ एंड सेकंड इज द जैसलमेर। तो यहाँ पे लोग आज भी रह रहे हैं। पुराने टाइम से राजा ने सबको अलाउड किया था, बट जब पॉपुलेशन बढ़ी तब राजा ने सबको बाहर निकाल दिया। लेकिन 2 कास्ट को अलाउड किया है, ब्राह्मण और क्षत्रिय। ये आज भी फोर्ट के अंदर रहते हैं। এই সোনার কেল্লার ব্যাপারে উনি যেটা বললেন, দিস ইজ আ লিভিং ফোর্ট। এখানে এখনো প্রায় 4000-এর বেশি মানুষ বসবাস করেন। আমরা একটি গেট দিয়ে ঢুকবো এবং অন্যান্য গেটগুলো অন দ্য ওয়ে পাবো। এখানে 4টি মূল গেট আছে, যেরকম গণেশ পোল, সুরজ পোল বলে। দেখি আমরা কোন গেটটি দিয়ে ঢুকি। এই বাঁদিকে যে গেটটা, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হতে চলেছে। উনি বললেন এটা দিয়েই ঢোকা, এটা দিয়েই বেরোনো হবে। অটো যায় ফোর্টের একটা অংশ অবধি, সেটা পুলিশের পারমিশনের উপর নির্ভর করে। আমরা হেঁটেই ঘুরি, যদি ফেরার সময় দরকার হয় তখন অটো নেব, নইলে এখন কিছু অসুবিধা হচ্ছে না খুব একটা। So now we are inside the fort, but not totally inside the fort. The reason it has the 4 gates, and we just enter from the first one. Enter from Akhep Road, right? अखेप रोड, ओके। और ये जो चौक है, ये नॉर्मल चौक है। लोग पुराने समय से यहाँ पे पार्किंग वार्किंग किया करते थे। ऊँट गाड़े अगर होते थे उनके पास में, तो वो कैमल कार्ड वगैरह वो सब यहाँ पे रखा करते थे। लेकिन इतना स्पेस नहीं था, बहुत कंजेस्टेड था। अभी पूरा गवर्नमेंट ने इसको, एएसआई ने कंट्रोल कर लिया है। तो एएसआई ने जब ये बिल्डिंग वगैरह सब देखी, नीचे वाला जो दीवार बना दिया सब बनाया, पहले ये सब नहीं था। अब मैं आपको इस किले के बारे में बता रहा हूँ। ये किला महारावल जैसलदेव सिंह द्वारा 1156 में स्टार्ट किया था, एक पहाड़ी के ऊपर। राजा का नाम जैसल, पहाड़ी को संस्कृत में बोला जाता है मेरू। तो जैसल प्लस मेरू, शहर का नाम जैसलमेरू रखा गया। बाद में प्रोनाउंसिएशन चेंज होकर हम लोग जैसलमेर बोलते हैं। लेकिन इस किले को बनने में करीबन अप्रॉक्स 500 ईयर्स लगे। कारण न सीमेंट न चूना। इफ यू सी द वॉल्स टोटली ड्राई कंस्ट्रक्शन, देयर वाज नो सीमेंट नो चूना। इट मीन्स टू से फसाड सिस्टम, एक पत्थर को दूसरे पत्थर में फंसाया जाता है, तो ये फसाड सिस्टम से इसको बनाया गया है। আচ্ছা, এটা হচ্ছে এই ফোর্টের দ্বিতীয় গেট। আমরা আখির পোল দিয়ে ঢুকে, এটা হচ্ছে সুরজ পোল। চলুন ভিতরে যাওয়া যাক। So now look at that balcony. That balcony is called रणभेरी खिड़की। पुराने टाइम में जब भी कोई वॉर होता था, उससे पहले सोल्जर आके यहाँ से विगल बजा के सबको अलर्ट किया करता था कि कोई वॉर करने के लिए आया है, कोई सैनिक आया है, यानी कोई दुश्मन आया है, तो हमको रेडी रहना है। तो दैट इज कॉल्ड द रणभेरी खिड़की। धीरे धीरे राजा को भी जब कोई मैसेज देना होता था, तो यहाँ पे सोल्जर आता था एंड ही ड्रम बीट लाउडली, देन ही लाइक सुनो सुनो सुनो, जैसे हम लोग मूवीज में देखते हैं। तो सेम लाइक दैट वन, इसी विंडो को पुराने टाइम में यूज किया जाता था। ये तीसरा गेट, ये तीसरा नंबर गेट है गणेश In 1156 इट वाज द फर्स्ट नंबर गेट ऑफ द फोर्ट। ओके, जैसे मैंने आपसे कहा, यहाँ पे गणेश जी की पूजा की गई। पूजा की गई तो थी। गणेश जी की पूजा करके नींव का पहला पत्थर रख के इस किले की शुरुआत की गई, तब नाम रखा गया गणेश। तो हम लोग चौथे गेट के अंदर आ चुके हैं। आपको फील हो रहा होगा ठंडक। अगर हवा होती तो हमें हवा भी लगेगी।
तो ये ठंडक होने की वजह से लोग जब नीचे से ऊपर तक आते हैं थोड़ा सा गर्मी लगने लग जाता है, तो दे स्टे फॉर ए व्हाइल एंड दे फील द कूल विंड। तो दैट्स व्हाई वी कैन से द हवा अप्रोच, क्योंकि हवाएं जो उत्तर दक्षिण से चलती है तो इसको उत्तर दक्षिण में ही बनाया गया है ताकि लोग आने के बाद यहाँ बैठते हैं तो उनको हवा लगे। अंदर आ चुके हैं, चारों गेट को क्रॉस करके हम जब यहाँ पहुंचे हैं, इस जगह का नाम है दशहरा चौक। पुराने टाइम में यहाँ पे दशहरा मनाया जाता था, लेकिन किस तरह से, नॉर्मली रावण को जला के नहीं, ये सामने देखिए चामुंडा माता जी का मंदिर है और यहीं पे भैंसे की बलि दी जाती थी और उस समय राजा बैठते थे व्हाइट सिंहासन में, देखिए टॉप पे दिख रहा होगा आपको। बाकी सारे लोग स्टेप बाय स्टेप पोजीशन के बैठा करते थे और राजा जरा इस तरह से अनाउंसमेंट होता था कि आज बलि कौन देगा, तो राजा सबके सामने वहां पे सम्मुख में रहते थे। अभी भी कोई है, मतलब अभी जी, भी कोई राजा है? अभी 44th नंबर किंग है। ओके, देखिए 43rd नंबर किंग ब्रजराज सिंह, उनकी डेथ 2020 दिसंबर में हुई। तो दिसंबर के बाद जनवरी, तो 21 गिना जाता है कि भाई 2021 में उनका राज तिलक किया गया जैसलमेर यहीं पे, और बहुत बड़ी सेरेमनी हुई। तो राजा की डेथ होते ही बड़े बेटे को राजा बनाया जाता है, जो उनका बड़ा बेटा है वो राजा बनता है। तो चैतन्य राज सिंह 44th नंबर किंग ऑफ द जैसलमेर, चैतन्य राज सिंह, ये उनका पुराना घर है, राजा का महल, और राइट साइड में रानी का महल। बट आज के समय में इन्होंने इसको एज ए म्यूजियम में कन्वर्ट कर रखा हुआ है। तो जो टूरिस्ट आता है अंदर में टिकट काउंटर से टिकट लेके टिल टू द टॉप और रानी के महल से एग्जिट करता है। टोटल 8 जैन मंदिर है, जैसे ये पहला हो गया, दूसरा हो गया, 5 पीछे में और एक बैक साइड में है। तो जब जैन लोग आते हैं तो यहाँ पे दर्शन करने के लिए आ सकते हैं। इवन टूरिस्ट भी आज के समय में बहुत इसके अंदर में आना जाना पसंद करते हैं। और इसमें नॉर्मली जो फॉरेनर्स का टिकट है 250 रुपीज़ का है, और अगर कोई इंडियन अंदर जाके फोटोग्राफी वीडियोग्राफी कुछ करना चाहे तो 50 रुपीज़ का टिकट लेके वो अपना एक मोबाइल यूज कर सकते हैं। दूसरा करना हो तो अगेन 50 रुपीज़, यानी कि पर पीस का 50 रुपीज़ है। फोर्ट के अंदर में ब्राह्मण और क्षत्रिय रहते हैं, तो जैन मंदिर फोर्ट के अंदर कैसे हैं, इसका रीजन ये था कि पुराने टाइम में जो सिल्क रूट चला करता था, दैट स्टार्ट फ्रॉम द टर्की, देन उज्बेकिस्तान, तजाकिस्तान, अफगानिस्तान, पाकिस्तान और यहाँ से चाइना। तो उस समय में राजा लोग क्या करते थे, उनसे टैक्स वसूलते थे और जैन व्यापारी व्यापार करते थे। तो 15th सेंचुरी उन्होंने राजा से रिक्वेस्ट करी कि प्लीज अलाउ अस टू मेक जैन टेम्पल इनसाइड द। ফোর্টের অন্যান্য অংশ ঘুরে শেষ করবার পরে আমরা এবার যাচ্ছি ক্যানন পয়েন্টে। সেখান থেকে গোটা জয়সলমের সিটির একটা সুন্দর ভিউ আছে। এই হচ্ছে ক্যানন ভিউ পয়েंट। ये टॉप मोस्ट पॉइंट भी कंसीडर कर सकते हैं? कर सकते हैं। हर दिशा में एक एक कैनन पॉइंट रखी हुई है। तो यहाँ से अपने को एक साइड का पूरा शहर नजर आता है। Just 40 किलोमीटर अवे फ्रॉम हियर वी हैव द सैंड ड्यून्स। तो जब डेजर्ट जाता है इसी तरह से पश्चिम दिशा में अच्छा ज्यादा, और टोटली जैसलमेर टू द 150 किलोमीटर अवे वी हैव द पाकिस्तान बॉर्डर। अच्छा, इस तरह से पूरा पाकिस्तान बॉर्डर ही है। कनौट माता से इस साइड से होते हुए अगर हम लोग जाते हैं तो 120 किलोमीटर कनौट माता जी का मंदिर आता है, जहाँ पे 65 और 71 में जो वॉर हुआ था पाकिस्तान से, तो बॉम्ब फूटे नहीं। বহুদিনের ইচ্ছে ছিল সোনার কেল্লা ভেতর এবং বাইরে থেকে ভালো করে ঘুরে দেখবার, এবং সেই স্বপ্নটা পূর্ণ হলো নরেশজির হাত ধরে। দারুণ একজন গাইড, হাসি মুখের মানুষ, প্রচুর নলেজ রাখেন, বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন এবং সর্বোপরি প্রচণ্ড পেশেন্ট একজন মানুষ। যাই হোক, আমরা সোনার কেল্লা থেকে একটি অটো নিয়ে রওনা হলাম পাটমোকি হাভেলির দিকে। সরু গলিগুলোর মধ্যে দিয়ে অটো করে যেতে মন্দ লাগছিল না, এবং ওই সোনার কেল্লা ঘোরার অতক্ষণে রোদের ওই ধকলটার পরে ফেরার পথে অটো নেওয়াটা বোধহয় কিছুটা লজিক্যালও। मैंने आपको जैन मंदिर में बताया था कि पुराने टाइम में एक सिल्क रूट चला करता था, तो राजा उनसे टैक्स लिया करते थे और जैन व्यापारी व्यापार करते थे। उन्हीं में से एक नाम था गुमाल मल बाफना। गुमाल मल बाफना ने बहुत अच्छा बिजनेस किया। So he was like a richest man in the whole राजस्थान।
राजा बड़े खुश हुए एंड ही डिसाइडेड टू गिव वन टाइटल नेम दैट इज कॉल्ड पटवा। पटवा पुराने समय में हीरे जवाहरातों से काम करने वाले रिच लोग, धनी लोग होते थे, तब उनका नाम इनके नाम से जोड़ दिया गया। राजा ने कहा कि मैं आपको एक टाइटल नेम दूंगा, आज से हम लोग आपको बोलेंगे पटवा गुमालमल बाफना। इसी वजह से जब गुमालमल बाफना ने हवेली बनाई तो हमने इसको बोलना शुरू कर दिया पटवों की हवेली और पटवा हवेली, क्योंकि गुमालमल बाफना के थे 5 बेटे। 5 बेटों के लिए ये 5 घर बनाए गए हैं। 1800 to 1860 टोटली 60 इयर्स, यानी कि एक हवेली को बनने में करीबन लगे 12 साल। ठीक है, कारण ये हुआ कि स्टार्टिंग किसने किया? गुमालमल बाफना ने। बट इफ यू सी ऑन द टॉप, पूरा काम में थोड़ा सा फर्क नजर आएगा। नीचे ज्यादा कार्विंग है, ऊपर में थोड़ा कम कार्विंग है, यानी कि समय के अनुसार इन्होंने और इसको जब एड ऑन किया है तो काम में थोड़ा सा फर्क आ गया, तो इसलिए हम लोग इसको गिनते हैं 60 इयर्स के बराबर। लेकिन समय बीतता गया, ये बहुत पैसा कमाने लगे और साथ ही साथ में टैक्स बढ़ने लग गया। तब इनको लगा कि भाई हम लोग कहीं और जाएंगे और अपना बिजनेस करेंगे, और तभी मुंबई हार्बर स्टार्ट हो गया, क्योंकि इंडिया पाकिस्तान सेपरेशन हो गया, हमारे यहाँ का जो बिजनेस था वो ट्रेड खत्म हो गया। दैट्स व्हाई दे ट्रांसफर और माइग्रेटेड फ्रॉम हियर टू द मुंबई, कलकत्ता, गुजरात एंड द बिग सिटीज। तो वहां पे जाने के बाद से पहले एक परिवार ने सोचा क्यों ना हम लोग अपना घर ही बेचे, क्यों हम लोग वापस नहीं आएंगे। तो फर्स्ट नंबर हवेली जो कि बेच दी गई जीवनलाल कोठारी जी को, और आज में उनके वंशज ने देखा कि यहाँ बहुत टूरिज्म आ रहा है, तो क्यों ना पैसा कमाया जाए। तो पुराने घर को एज ए म्यूजियम में कन्वर्ट कर रखा है। इट्स लाइक ए रिनोवेटेड म्यूजियम, पुराना नया डेकोरेट करके उन्होंने, जो आज टिकट है करीबन 150 का है, तो जो टूरिस्ट आना चाहता है यहाँ पे आता है और अंदर से देखना चाहे तो वी कैन रिकमेंड दैट वन, क्योंकि वो अंदर से बहुत सुंदर बनाया गया है और साफ सुथरा भी है। तो दैट इज अबाउट द फर्स्ट वन। Second number and 5th number is undertaken by the government in 1974 by the इंदिरा गांधी। तो मैडम ने उस समय में इनको अडॉप्ट कर लिया। सेकंड नंबर पे लॉक लगा है, 5th नंबर पब्लिक के लिए ओपन है, 55 का आज का टिकट है, अंदर जाके उसको भी देख सकते हैं, बट उसमें म्यूजियम नहीं है, वो खाली है। 3rd and 4th आज भी डिसेंडेंट के पास में है। गुमालमल बाफना की जो पीढ़ी है वो 4th नंबर में रह रहे हैं। 3rd नंबर के जो मालिक है वो जोधपुर में रहते हैं, सचिन बाफना नाम है उनका। आज के समय में उन्होंने भी उसको लॉक कर रखा है, लेकिन कोरोना से पहले उन्होंने भी कुछ टिकट रखा हुआ था और अंदर जाके लोग वो देख सकते थे। 80% ओरिजिनल, 20% रिनोवेटेड, बिकॉज दैट्स अ मस्ट। तो इस वजह से जो टूरिस्ट आता है एज पर देयर चॉइस, अगर किसी को अंदर जाके देखना है तो आज के समय में 2 ऑप्शन है, पहला नंबर और 5वां नंबर। লাঞ্চ করতে এলাম, পাটমুখী হাভেলি, সোনার কেল্লা দেখা এবারের মতো শেষ। আমাদের ড্রাইভার এখানে আমাদের নিয়ে এলেন, বললো এখানে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, নতুন হয়েছে, ননভেজও পাওয়া যায়, এর পাশে প্রচুর থাকবার জায়গাও আছে দেখছি। খেয়ে নেওয়া যাক। এখান থেকে কুলধারা মোটামুটি মিনিট 15-20, স্যামসাইন ডিউন্স পৌঁছতে মিনিট 40 যদি টানা যেতাম। তবে এই দুপুরে 12টার পর থেকে এখন টেকা যাচ্ছে না। আমি ওনাদের থেকে শুনছিলাম যখন শীতকাল পড়ে এখানে, তখন নাকি রাত্রিবেলাতে -2 অব্দি টেম্পারেচার নেমে যায়। তবে তখনও মানে সকালবেলা কিন্তু শীতের পোশাক লাগে না। মানে এটা তো আর সেই কাশ্মীরের মতো ব্যাপার নয় যে স্নোফল হবে মাইনাস হলে। এখানে ওয়েদারটা হার্শ আর কি, গরম লাগছে ভীষণই। যদি এই সব কিছুর মধ্যে একটা ঠান্ডা ভাব থাকতো, মানে সোনায় সোহাগা হতো আর। ভিতরে এসে বসলাম, বেশ সুন্দরভাবে সাজানো রেস্তোরাঁটা, খালি খালি। এটা আমাদের এসি সেকশন। আমরা দুপুরে তান্দুরি রুটি, এমনি বাটার রুটি দিয়ে লাল মাছ খাবো, যেটা আমি বহু শুনেছি রাজস্থানের ব্যাপারে। বললো মিট স্পাইসি মতো হয়, এখানে রেট কিন্তু বেশির দিকেই। লাল মাছের একটা প্লেট পড়ছে বোধহয় 800 টাকা। আর রুটি কত করে দেখলি? 35-40 করে, একটু বেশির দিকেই। এই আর কি, ড্রাইভার নিয়ে এলেন, আমাদের কোনো স্পেসিফিক চয়েস ছিল না। আশা করি দেখি ভালোই হবে খেয়ে। তৃষা, কি এলো একটু দেখিয়ে দে লোকজনকে। লাল মাছ যেটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে। কটা পিস আছে কোয়ান্টিটিতে বোঝা যাচ্ছে না, 5-6টা আছে। 2-3জন মানুষ খাওয়া যাবে। তবে কাল থেকে একটা জিনিস নোটিস করছি, এখানে তেল মশলার পরিমাণটা প্রচন্ড বেশি। মানে এটাও মানে সেই লাল মাংস, মানে একেবারে রগরগে মশলা। এগুলো টানা 4-5 দিন খেলে লোকে হাত তুলে দেবে। যাই হোক, এখানে আমাদের ঘি রুটি বলছি, বাটার রুটি রাদার। আর এখানে তোর কি তন্দুরি রুটি।
আর আমরা ফ্রেশ লাইম নিয়েছিলাম। খেয়ে দেখ কিরম বুঝছিস লাল মাছ। এত লাল মাছের গল্প শুনেছি, ভালো। মানে গোলবাড়ির মাংসটা বেটার নাকি এইটা? আলাদা টেস্ট, কম্পেয়ার করা যায় না, বাট ভালো, বেশ ভালো, ঠিকঠাক লাগছে। খাওয়া দাওয়া হলো, আমাদের টোটাল 1350 টাকা বিল হয়েছে। এই যা খেলাম, জলের বোতল, দুটো ফ্রেশ লাইম, রুটি পরে নিয়েছিলাম, তন্দুরি রুটি, লাল মাছ, এসব নিয়ে। যাই হোক, আমাকে যদি বলেন, আমি লাল মাছ থেকে একটা জায়গায় খেলাম, একটা জায়গায় খেয়ে খুব একটা জাজমেন্টাল হওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ নয়। তবে এখানে মাটন দিয়ে, গোট মিট দিয়ে করেছিল, কোথাও ল্যাম্ব মিট দিয়েও করে যেটুকু শুনলাম। তবে আমাদের কলকাতায় যে পরিমাণ ভালো মাটন পাওয়া যায়, যে ভালো মোঘল ডিশ আছে, আমার একদম সেই লাল মাছ শুনে মুখ দিয়ে নাল পড়ে যাওয়ার মতো কিছু মনে হয়নি। ঠিক আছে, ভালো, বাট সেটার জন্য মানে রাজস্থানে এসে আলাদা করে খাওয়ার মতো আমি তো কিছু মনে হলো না। আমি জানি না, হয়তো এর থেকে অন্য জায়গায় বেটার করতে পারে। এর থেকে আমাদের যে কোনো আরসালান আমিনিয়াতেও ভালো মাটন পাবেন। তৃষা, এবার আমরা যেখানে যাচ্ছি কুলধারা বলে, সেখানে নাকি প্রচুর ভূত, পেতনি, শাকচুন্নিদের দেখা যায়, বুঝছিস? একটা পরিত্যক্ত গ্রাম, শোনা যায় যে সেখানের মানে বহু লোকজন নাকি হন্টেড ইভেন্টস এবং ইরি ফিলিংস হয়েছে তাদের। শোনা গেছে, বাট ফরচুনেটলি আমি এরকম কোনোদিনই কিছু ফিল করি না। মানে আমার হয়তো বলতে পারেন যে আমার কাছে সমস্ত কিছু ফিল হয়নি কোনোদিনও, বাট ও অনেক সময় অনেক কিছু ফিল করেছে যেটা আমি মানে পারি না। এবার আমার কাছে কথা একটাই, যে আমারও মনে হয় যে এই জিনিসটা ফিল না হওয়াটাই ভালো, ঘুরে চলে আসাটাই ভালো। যাওয়ার পথে জায়গাটা আছে বলে আমরা যাব একবার। ওখানের ইতিহাসের ব্যাপারে ওখানে গিয়ে আপনাদের জানাবো, কেন গ্রামটা আজকে পরিত্যক্ত, কেন লোকজন থাকে না। একটা তো হয় ফোকলোর, যেটা শোনা যায়, কিন্তু তার পিছনে কিছু প্র্যাকটিক্যাল রিজনসও আছে যেগুলো বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন। সেগুলোর বিষয়ে আলোচনা করব। ওখানে পৌঁছানো যাক। কিতনা টাইম লেগা यहाँ से कुलधारा भैया? 20 মিনিট মতো নেবে। পৌঁছে গেছি কুলধারার ভিলেজে। মূল জয়সলমের সিটি থেকে মিনিট 20 নিল। এখান থেকে স্যামসান ডিউন্স আরও 35-36 কিলোমিটার তো বটেই। আচ্ছা, এই গ্রামটির ইতিহাসের ব্যাপারে বলি। অনেক গুজব অনলাইনে শোনা যায়, সেসবে কান দিয়ে কোনো লাভ নেই। ওসব ভূত, প্রেত, শাঁকচুন্নি কিচ্ছু নেই। এই গ্রামটিতে একসময় 13th সেঞ্চুরির সময় পালিওয়াল ব্রাহ্মিন্সরা থাকা শুরু করেন। এবার শোনা যায় আর কি, এইখানে একজন খুব পাওয়ারফুল মিনিস্টার ছিলেন, মানে অলমোস্ট অফ আ র্যাঙ্ক অফ আ প্রাইম মিনিস্টার ইন জয়সলমের, যার নাম ছিল সালিম সিং। কিন্তু তাকে লোকাল লোকজন জালিম সিং বলতো, কারণ তিনি অত্যাচারী ছিলেন, হেভি ট্যাক্সেশন করতেন ভিলেজারদের ওপর। তাকে কেউ পছন্দ করতো না। তার এই গ্রামের কোনো মহিলাকে ভালো লাগে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়, এবং এখানের প্রজারা যারা, তারা সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, এবং তারপর শুরু হয় অত্যাচার। রোজ দিন এসে নানা রকম দাবি দাবা। তো সেসবের অত্যাচারে এখানের গ্রামের মানুষ, এবং শোনা যায় শুধু এই গ্রাম বলে নয়, আশপাশের 83টা আরো অন্য গ্রামের মানুষজন এখানটা রাতারাতি ছেড়ে পালিয়ে যায়, এবং তারা অভিশাপ দিয়ে যায় যে আমরাও যেরকম চলে যাচ্ছি বিপদে পড়ে, এরপরে এখানে যে এসে থাকবে তাদের এখানে থাকা হবে না। এবং তার একটা খুব রিসেন্ট প্রুফ হচ্ছে, এই ড্রাইভার বলছিলেন, আমি ফেরার সময় দেখাবো, এই কমপ্লেক্সটা ঢোকার মুখে একটা বিরাট সেই স্যান্ডস্টোন দিয়ে একটা রেস্তোরাঁ বানিয়েছিল কেউ, কোনো একজন ভদ্রলোক। সেটাও চলতে পারেনি, মানে দ্যাট ওয়াজ নট ফর নাইট স্টে, বাট স্টিল এখানে কিন্তু সেটাও সাকসেসফুল হয়নি, উইচ ইন্ডিকেটস দেয়ার মাইট বি আ কার্স। এটা আমাদের ওখানেও হয়, দেখবেন বলে কিছু জমি অভিশপ্ত, যেখানে কোনো ভালো কাজ হয় না, বাস্তু খারাপ থাকে, তো সেরকম কিছু ধরতে পারেন। তবে আমি আজ অব্দি কোনো ভিডিও বা কোনো মানুষকে চিনি না যে এখানে বলেছে এসে আমি ভূতে ধরেছে বা আমার এই জাতীয় কিছু হয়েছে। ভূত প্রেত নেই এটাও বলছি না, তবে এখানে আছে কিনা আই রিয়েলি ডাউট।
আশপাশটা বেশ সুন্দরভাবে সাজানো। এখন তো দেখছি প্রচুর টুরিস্ট এসছে, গাড়ি ঘোড়ায় ভর্তি, ভূতেরাও কাউকে শান্তি মতো ভয় দেখাতে পারবে না। এই হচ্ছে কুলধারার কমপ্লেক্স। আশপাশে দেখতেই পাচ্ছেন খণ্ডহার হয়ে পড়ে আছে চারিদিকটা, আশপাশটা গোটাটাই ভাঙা চোরা, বাড়িগুলো আর কিছুই নেই। এই গ্রামেই একসময় বহু লোকের বসতি ছিল। আমাদের ড্রাইভারজি বললেন এই পালিওয়াল ব্রাহ্মণরা পরে যোধপুর ছাড়িয়ে ওখানে আর একটা এই পালিওয়াল ব্রাহ্মণদেরই থাকবার জায়গা ছিল, আর একটা গ্রাম, ওই কমিউনিটির সাথে গিয়ে ওনারা থাকা শুরু করে। সেটা হচ্ছে আসল গল্প, বাট নেটে আষাঢ়ে গল্প অনেক শুনতে পারবেন, জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর এইখানে হচ্ছে গাড়ির পার্কিং এর ফেসিলিটি। এই ফোকলোরের বাদেও, মানে এটা যদি ধরে নি মিথ্যে, তাহলে এই ফোকলোরের বাদেও যেটা সাইন্টিফিক্যালি লোকে মনে করে সেটা হচ্ছে এখানের গরম আবহাওয়ার জন্য এখানের জল শুকিয়ে যায়, মাটির নিচের ওয়াটার স্কারসিটি হয়। শোনা যায় এখানে কখনো খুব ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যার জন্য এত কিছু ভেঙে চুরে যায়। তো এই সব কারণেও লোকের মাইগ্রেশন হয়ে থাকতে পারে, এবং পালিওয়াল ব্রাহ্মণদের একসময় রমরমা থাকলেও পরের দিকে তাদের ওয়েলথ কমে আসে এবং দে ন্যাচারালি মুভ টু আদার প্লেসেস ফর ওয়ার্ক অর সার্ভাইভাল। তো সেগুলোই হয়তো পসিবল কারণ। তবে দেখুন, এইসবের ইতিহাসের সত্যতা যাচাই করা কারোর পক্ষেই সম্ভব নয়। বিভিন্ন গল্প শোনা যায়, যে যার মতো একটা মেনে নিয়ে চলে আর কি। দেখুন এখানে প্রচুর এখন ফুড ট্রাক, ফাস্ট ফুড সেন্টার, হাজার একটা জিনিস খুলে গেছে। আর এইদিকে এখনো কিছু পুরনো মন্দির টন্দির আছে। এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা খাম্বা ফুড বলে জায়গাও আছে, অনেক মানুষ যায় সেখানে। তবে এখানেও কিন্তু এখনো সানসেটের পরে টুরিস্টদের অ্যালাউ করে না, 6টার মধ্যে সবাইকে বেরিয়ে যেতে হয়। জানি না, হয়তো কিছু রিস্ক আছে বলে। যাই হোক, এই ভুতুরে গ্রামে আমি আর থাকছি না, কারণ ভূতে ধরুক না ধরুক, এই রোদে আর লুয়ের মধ্যে যদি দাঁড়িয়ে থাকি তাহলে ওঝার কাছে না যেতে হলেও হসপিটালে অবশ্যই যেতে হবে। এখন পৃথিবীতে একটাই জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এসি গাড়ির মধ্যে বসে থেকে কখন স্যামসান ডিউন্সের দিকে যাব এবং ডেজার্ট ক্যাম্পটাকে উপভোগ করব। আপনাদের দেখিয়ে রাখলাম, যেহেতু জয়সালমের থেকে স্যামসান ডিউন্সের দিকে যাওয়ার সময় এই জিনিসটি পড়ে। আমার মতো বহু পর্যটক আসেন নানা আষাঢ়ে গল্প শুনে। জয়সালমেরের মূল শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত স্যাম বলে একটি গ্রাম, এবং এই স্যামকে ঘিরেই আছে প্রচুর স্যান্ড ডিউন্স। আছে বলাটা বোধহয় উচিত নয়, ছিল স্যান্ড ডিউন্স। আমরা জয়সালমের শহর থেকে যত স্যামের দিকে এগোতে থাকলাম, গাছের পরিমাণ কমলো, তবে একেবারে শেষ হয়ে গেল না। আমাদের যে ডেজার্ট ক্যাম্পটি ছিল সেটা স্যাম থেকে 6 কিলোমিটার আগে কানই বলে একটি ভিলেজে। স্যামেই কিন্তু ট্যুরিস্টদের শেষ যেতে দেওয়া হয়। এটা হচ্ছে ডেজার্ট স্প্রিংস লাক্সারি ক্যাম্প। তবে এখানের আশপাশে বালি থাকলেও মজাটা হচ্ছে এখানে কিন্তু ওই স্যান্ড ডিউন্সের ফ্লেভারটা নেই। মানে এখান থেকে আরও কিলোমিটার 5-6 যদি আপনি এগিয়ে যান, তবে গিয়ে মূল স্যান্ড ডিউন্সের বিউটিটা পাবেন। তো আমাদের তার জন্য আবার একটা জিপ সাফারি আলাদা করে বুক করতে হলো, যেটা আমাদের এই থাকার মধ্যে কমপ্লিমেন্টারি নয়। এখান থেকে ক্যামেল রাইডটা কমপ্লিমেন্টারি যদিও, বাট সেখানে ওনারা জাস্ট এই রিসোর্টের পিছনেরই কিছু ডিউন্সে নিয়ে যায়, যেখানে অলরেডি এখন প্রচুর গাছ গজিয়ে গেছে। তাই আমরা যে মরুভূমির মধ্যে আছি সেরকম কিছু একটা মনে হচ্ছে না। এটা ওনাদের রিসেপশন এরিয়া, অনেক বড় জায়গা নিয়ে 3 রকম কটেজেস আছে ওনাদের। ভিতরে গল্ফ কার্ট করে ওনারা এক জায়গা থেকে এক জায়গা আপনাকে নিয়ে যেতে পারবে। 4:30 থেকে বিকেলে হাই টি হয়। আমাদের ডিনারটা কমপ্লিমেন্টারি, কালকের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এবং একটা ক্যামেল রাইড কমপ্লিমেন্টারি। জিপ সাফারি 6 জন যেতে পারে একটা জিপে। টোটাল জিপটা এক্সক্লুসিভলি আপনাকে বুক করতে গেলে 2000 টাকা দিতে হয়, যেটা আমরা করব। আমরা 5:15 নাগাদ রওনা দেব। এখানে বিকেলের দিকে ন্যাচারালি গরমটা কমতে থাকে, তাই কষ্টটাও কম হয়। এরকম কিছুটা সাজানো, দেখুন ক্যাম্পাসটা সুন্দর, এমনি টেন্টগুলো সুন্দর। আমি 3টে ক্যাটাগরি ঘুরে দেখলাম, আমরা মধ্যবর্তী একটি ক্যাটাগরি চুজ করেছি। আমাদের বুকিংটা যদিও বেসিকে ছিল, এখন যেহেতু প্রায় খালিই পড়ে, টুরিস্ট একদম নেই, অদ্ভুতভাবে জয়সালমের ইজ
মানে প্রিটি এমটি নাওয়াডেজ। এগুলো হচ্ছে ওনাদের রয়্যাল ক্যাটাগরির রুম, সব থেকে ভালো টেন্ট কটেজেস। আর এর মাঝখানে আছে একটা রিগাল রুম, আর একদম নিচে হচ্ছে কমফর্ট। তো আমরা ওই মধ্যবর্তী রুমটি নিয়েছি। আচ্ছা, আমাদের টেন্ট আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আমাদের টেন্ট অ্যালটেড হয়েছে 303। এটা বারবারই বলছে, ওনাদের রিগাল রুম মানে রয়্যাল আর কমফর্টের মাঝামাঝি একটি জায়গায়। টেন্টগুলো অনেকটা বড়, সামনে এখানে বেশ একটা সুন্দর বসবার জায়গা, দুটো চেয়ার টেবিল দিয়ে সাজানো। আর এখানে ওই আমার খালি মন্দারমণির কথা মনে হচ্ছে, একটু একটু মানে কোনা কোনা বালি দেখতে পাচ্ছি। এটা যে কি ডেজার্ট ক্যাম্প হলো আমি জানি না। এটা হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়ারটা। টেন্টটা যে খুব একটা খারাপ তা নয়, অনেকটা স্পেশিয়াস। বাঁদিকে একটা প্রপার কাঠের ওয়ার্ড্রব আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে লাগেজ জুতো রাখবার মতো জায়গা। এখানে আবার একটা টেবিল চেয়ারের ফেসিলিটি, এসি আছে ঘরে। ফ্যান আলাদা করে কিছু আমার চোখে পড়ছে না, কারণ এইখানে ওই যেহেতু মাথাটাও কাপড়ের, এখানে ফ্যান আলাদা ওরা কিছু দেয়নি। এখানটা চার্জিং পয়েন্ট আছে, ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম, আরেকটা চেয়ার, এখানে আরেকটা কাঠের জিনিস রাখবার মতো টেবিল ধরতে পারেন। সাইড টেবিল আছে, ল্যাম্প আছে, একটা বড় বেড আছে। এখানে যদিও 3 জন মানুষ অনায়াসে শুয়ে পড়তে পারে। এদিকে আরেকটা ল্যাম্প দেখছি। এই মোটামুটি। আর এই ভিতরেই বাঁদিকে মানে লাগোয়া যেটা টয়লেট সেটাও আছে। বাথরুমটাকে কিন্তু প্রশংসা করতে হয়, বেশ ভালো, মানে একদম প্রপার ওয়েস্টার্ন টয়লেট, স্নান করবার জায়গা। এদিকটায় শ্যাম্পু, সাবান, টয়লেটারি সবকিছু দিয়েছেন ওনারা। টাওয়েল আছে, হেয়ার ড্রায়ার আছে, টয়লেট ইজ গুড। এমনি এই ঘরটাকে যদি আমায় বলেন, আমি 10-এর মধ্যে 8 থেকে 8.5 দেবো। এই জায়গাগুলো আসার আগে আমি রিসার্চ করে দেখছিলাম, মানে আপনি যদি একটু নন পিক সিজনে আসেন, মোটামুটি 2000 টাকায় প্রতি রাত প্রতিজনের প্যাকেজ হয়। তাতে ওই ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিংয়ে একটা কমপ্লিমেন্টারি হাই টি, ক্যামেল রাইড এবং কালচারাল অ্যাক্টিভিটিগুলো ধরা থাকে আর কি। তো এই রেটটা কম বেশি হয়, কখনো হয়তো 3000-এও যেতে পারে, আবার কপাল ভালো থাকলে 1500-এও পেতে পারেন। এখন তো দেখছি একেবারেই লোকজন নেই, সবকটা ডেজার্ট ক্যাম্প একদম খাঁখা করছে আর কি। আর যে পরিমাণ গরম, মানে লোকে এসে কি মজাটাই বা করবে, মানে সেই সকাল 10টা থেকে চড়া রোদটা উঠছে একদম বিকেল 5টা অবধি, মানে তিষ্ঠতে দিচ্ছে না বাইরে। ওই বিকেলের সানসেট হওয়ার 1 ঘন্টা আগে যে স্প্যানটুকু, ওইটুকুই যা এনজয় করবার মতো। দেখুন না, এখানে এসেও এই টেন্টের মধ্যে এসি চালিয়ে বসে থাকতে হচ্ছে। তাই ওয়েদারটা একেবারেই ফেভারেবল নয় আর কি এই সময়টাতে। অক্টোবরে এসেও আমরা একদমই বাজে ওয়েদার পাচ্ছি। আমাদের এই ক্যাম্পটিতে বিকেল 4:30 থেকে 5:15 অবধি ইভিনিং হাইটিটা সার্ভ করে। তো আমাদের ফোন করলেন, আমরা সেদিকেই যাচ্ছি। আপনাদের একটাই জিনিস একটু বলি, যেটা আমার মনে হচ্ছে আমাদের ক্ষেত্রে খুব একটা ভালো ডিসিশন হয়নি, সেটা হচ্ছে স্যাম স্যান্ড ডিউনস থেকে দূরে থাকাটা খুব ভালো ডিসিশন নয়। এখান থেকে গুগল ম্যাপে অ্যাটলিস্ট যে জায়গাটাকে স্যাম স্যান্ড ডিউনস বলে মার্ক করা, সেটা 6.5 কিলোমিটার দূরে। তো আমাদের যেতে আসতেও মিনিট 10-12 করে নেবে ইচ ওয়ে। ওখানেও প্রচুর ক্যাম্প আছে, কিন্তু এমনটা নয় যে সব ক্যাম্পে এই দিকটায়। তো আপনারা চেষ্টা করবেন যতটা স্যাম স্যান্ড ডিউনসের কাছে থাকা যায়, তাহলে বালিয়ারির সৌন্দর্যটা পাবেন। আমাদের এখানে এই রকম কিছুটা আশপাশটা, যদিও থার মরুভূমির মধ্যেই সবটা, এখানেও সেই ক্যাকটাস প্ল্যান্ট আছে, এ আছে, ওই দূরে ডিউনস দেখা যাচ্ছে দেখুন। কিন্তু সমস্যাটা হচ্ছে, সমস্যাও বলবো না, সেটা একদিকে ভালোই এখানে লোকাল লোকেদের জন্য। এবছর নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টি হয়ে যাওয়ার দরুন প্রচুর শ্রাবস গ্রো করেছে, যার জন্য ডিউনসের সৌন্দর্যটা আর খুব একটা কিছু পড়ে নেই আনফর্চুনেটলি। এইরকমই সব কটেজগুলোর পিছন দিকগুলো। এইটার একটা যেটা ভালো, রুমের কোয়ালিটি বা টেন্টের কোয়ালিটি যাই বলুন স্ট্যান্ডার্ড। একটা প্রপার রিসেপশন আছে, সার্ভিস স্টাফ প্রচুর আছে, আসবার পর ওয়েলকাম করার লোক আছে, আপনার গাড়ি থেকে লাগেজ লোকে নিয়ে আসছে। এই জায়গাটিতে হাইটি সার্ভ হচ্ছে, দেখি কি কি অপশনস আছে। এইখানের এই ডেজার্ট ক্যাম্পগুলোরও ব্যাপারটা অনেকটা আমাদের উত্তরবঙ্গের হোমস্টের মতো, ওই মিল নিয়ে একটা প্যাকেজ টাইপের আর কি।
যাই হোক, আমাদের এখানের এই যে ডেজার্ট ক্যাম্প, সেখানে ইভিনিং হাইটিতে দেখলাম ওনারা চা কফি বিস্কিট রেখেছেন, আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে ভেজ স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই। ব্যবস্থাপনা ভালো, ভিতরেও এই অংশটিতেও বসবার জায়গা আছে, প্লাস আমি বাইরে যেরকম বসেছি এখানেও বুঝতে পারেন। মন্দ ছিল না হাইটির প্যাকেজের খাবারগুলো, ভালোই। মানে ক্যামেল রাইড বা ডেজার্ট সাফারি করতে যাওয়ার আগে জিপে আর কি পেট ভরিয়ে নেওয়ার জন্য ভালোই ব্যবস্থা। আর এখানে ওই 5টার পর থেকেই কমফোর্টেবল হয়ে যায় আস্তে আস্তে। ভাবুন, দিনের টেম্পারেচার 35 ডিগ্রি, রাত্রিবেলা 20 ডিগ্রিতে নেমে যাবে। তো অদ্ভুত তারতম্য আর কি ডেলি টেম্পারেচার। আর আমাদেরও জিপগুলো মনে হচ্ছে এসে গেছে। ওই দূরে দেখুন, কিছু লোক অলরেডি স্টার্ট করে দিলেন তাদের জার্নি। আমাদেরও এবার বেরিয়ে পড়তে হবে, আদারওয়াইজ উইল মিস দি ফান পার্ট অফ থিংস। ভিডিওর দৈর্ঘ্যের কথা মাথায় রেখে আজকে এখানেই ইতি টানতে বাধ্য হচ্ছি। জানি আপনাদের ডেজার্ট সাফারি, আমাদের এই ডেজার্ট ক্যাম্পটিতে রাত্রিবেলায় যে কালচারাল ইভেন্ট হয়, ডিনার যে কমপ্লিমেন্টারি ছিল, সেখানে কি কি অভিজ্ঞতা হলো সেগুলো জানবার অনেকটা মনে ইচ্ছে রয়ে গেল। তবে তার জন্যই ফিরে আসতে হবে এই ট্রাভেল সিরিজের 3য় পর্বটিতে। অনেক অনেক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম এই 1.5 ঘন্টার ডেজার্ট সাফারিটিতে। সেই সব গল্প আবার আমার মুখ থেকে শুনতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আজকের কাজ ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।